দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় 8 শ্রমিকের মৃত্যু, অসুস্থ অন্তত 25 জন, হাসপাতালে ভর্তি। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। গ্যাস বাড়ির যেগুলো আসিল সব অজ্ঞান, যে উদ্ধার করতেছে সে অজ্ঞান। লিকেজ হয়ে ওদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওরা জায়গায় স্পটেড হয়ে গেছে। চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে গুলিবর্ষণের রহস্য উন্মোচন হয়নি। চাঁদার দাবিতে হামলার পর থেকে সিসিটিভির ফুটেজ পাচ্ছে না পুলিশ। আরাকান আর্মির হাতে এনআইডি যাওয়ার ঘটনা তদন্ত করছে এসি, মিলেছে প্রাথমিক সত্যতা। যমুনায় সংবাদ প্রচারের পর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি। এটা আমি ইনভেস্টিগেট করে দেখি যে বিষয়টা সঠিক কিনা। যদি সঠিক হয় এটা অবশ্যই এটা কনসার্নের বিষয় এবং এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজারে অন্যের অপরাধে সাজা ভোগ করা সোনা মিয়া অবশেষে জামিনে মুক্ত। এখনো পলাতক প্রকৃত আসামি রমজান আলী। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে এখনো পর্যন্ত 8 শ্রমিকের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর বিষাক্ত গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়ে। এলএনজি বহন করা জাহাজটি রাসায়নিক মুক্ত না করেই কাটার ফলে ভয়াবহ এই প্রাণহানি বলছে ফায়ার সার্ভিস। আর বিকেলে আহতদের দেখতে গিয়ে এই ঘটনায় কারো গাফিলাতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামের এই শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান বেশ কয়েকজন শ্রমিক। জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখে কয়েকজন শ্রমিক এগিয়ে গিয়ে ঘটনা কি জানার চেষ্টা করে। এ সময় তারাও বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান 2 শ্রমিক। অসুস্থদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও 6 শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদের মধ্যে খোকন ও রানার বাড়ি গাইবান্ধা, আর সানি, পলাশ, মনসুর এবং নাসিরের বাড়ি সীতাকুণ্ডে। এরা ওইখানে যে মনে হয় কাটিং করার সময় যেগুলো গ্যাস বাইর হওয়ার সাথে তারা অজ্ঞান হয়ে গেছে। গ্যাস বাড়ির যেগুলো আসিল সব অজ্ঞান, যে উদ্ধার করতেছে সে অজ্ঞান, যে উদ্ধার করতেছে সে অজ্ঞান। 5টা লাশ আমাদের গাড়িতে করে আনছি, একটা লোক মোটামুটি সুস্থ আছে আর 5 জন অলরেডি ডেড। যেগুলো এখন আমি এই মাত্র নামাইলাম। লিকেজ হয়ে ওদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওরা জায়গায় স্পটেড হয়ে গেছে আর কি। ওনাদের ইনজুরিও আছে, বডিতে ইনজুরিও আছে, আবার হচ্ছে যে একটা গ্যাস ওদের ইনহেলেশন একটা ইনজুরি আছে বলি আমরা, এগুলো হইতে পারে আর কি, এটা হইতে পারে। এদিকে বিকেলে আহত শ্রমিকদের দেখতে এবং নিহতের স্বজনদের সমবেদনা জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা। এর আগে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। তারা জানায় শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি এলএনজি বহন করত। কাটার আগে জাহাজটি থেকে কার্বন মনোক্সাইড জাতীয় গ্যাস মুক্ত না করায় এই ভয়াবহ দুর্ঘটনা। আর এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। যখন লিঙ্কেজ থাকে বিষয়গুলো নিরাপত্তা তারা সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেন ইয়ার্ড মালিক কর্তৃপক্ষ। যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত তাদের ক্ষতিপূরণ এবং যারা নিহত হয়েছে ওনাদের রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে আমাদের এলাকার এবং আমাদের বিএসবি এর নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে যেটা আমাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার সেটা আমরা দেব।
শহীদুল সুমন, যমুনা নিউজ। এই দুর্ঘটনার সবশেষ আরও তথ্য জানাতে সীতাকুণ্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাই রিফাত। রিফাত, নিহত 3 জনের মরদেহ দাফন করা হবে কখন এবং এই ঘটনা সম্পর্কে আর কি তথ্য আপনার হাতে এসেছে? মারফি, এখন পর্যন্ত নিহতের সংখ্যা 8 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 6 থেকে 7 জন, অর্থাৎ নিখোঁজও আছেন। নিখোঁজের জন্যই মূলত যে তোড়জোড় সেটি এখন শুরু হয়েছে। সেনাবাহিনীর যে বিশেষ টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে যেই জাহাজটিতে আসলে ঘটনা ঘটেছিল সেই জাহাজটিতে গিয়েছে এবং তারা আরও কেউ নিখোঁজ আছে কিনা সেটি আসলে খোঁজাখুঁজি করছে। আমরা একটু সীতাকুণ্ড উপজেলার যিনি ইউএনও রয়েছেন জনাব ফখরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, সর্বশেষ আসলে কি তথ্য আছে আপনাদের কাছে? কতজন এখন পর্যন্ত নিখোঁজ আছে, আর যারা নিহত হয়েছেন 3 জনের দাফন আসলে কখন নাগাদ হবে? ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের সর্বশেষ খবর অনুযায়ী আমাদের 8 জনের আমরা ডেড বডি পাওয়া গেছে, 5 জন মারা গেছেন। আর নিখোঁজের সংখ্যাটা এখন পর্যন্ত আমরা কনফার্ম করতে পারিনি। আমরা আশা করছি যে আমরা তদন্ত করছি, কত নিখোঁজ এটা বের হয়ে যাবে। আর গ্যাস লিকেজের যে বিষয়টা আছে, এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশেষজ্ঞ টিম, আমাদের ফায়ার সার্ভিস টিম কাজ করছে। ওনারা এটা লিকেজটা বন্ধ করার জন্য কাজ করছে। আশা করছি যে কিছুর মধ্যে ওনারা এই লিকেজটা বন্ধ করতে সক্ষম হবেন। ধন্যবাদ আপনাকে। মারফি, শুনছিলেন এই উপজেলার যিনি ইউএনও আছেন তিনি আসলে বলছিলেন সেনাবাহিনীর একটি বিশেষ টিম ইতিমধ্যে কিন্তু সেই জাহাজটির দিকে গেছে। তারা আসলে খুঁজে দেখছে যে এখন পর্যন্ত আসলে লিকেজের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত, অর্থাৎ গ্যাস লিকেজের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে কিনা, আরও কেউ নিখোঁজ আছে কিনা, সব মিলিয়ে তদারকির যে বিষয়টি সেই বিষয়টির উপর আসলে জোর দিচ্ছে প্রশাসন এখন সবচেয়ে বেশি। এবং বাইরে কিন্তু এখন পর্যন্ত আমরা অপেক্ষমান দেখছি কিন্তু অসংখ্য মানুষ যারা আসলে স্বজন যাদের এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং নিহতের স্বজনরাও বাইরে আসলে অপেক্ষায় রয়েছেন। এবং এখানে আসলে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে যে শুক্রবার আসলে বন্ধ থাকার কথা, সেখানে শুক্রবার কিভাবে আসলে শিপ ব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম চলমান ছিল, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার যে বিষয়টি সেটিতে আসলে কোনো ধরনের গাফিলতি আছে কিনা, তদন্ত কমিটি গঠন হলে আসলে একাধিক যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর বেরিয়ে আসবে এবং আরো নানাবিধ প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন দিক থেকে আসলে উঠে আসছে। মারফি, এই ছিল সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে রিফাত। এদিকে চট্টগ্রাম বন্দরের জলসীমায় 2টি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে মোটর ট্যাঙ্কার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সানশাইনের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয় বন্দরের বোট, নৌবাহিনী ও কোস্ট গার্ডের একাধিক জাহাজ। তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। অর্ধ কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামে প্রবাসী ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনার রহস্য উন্মোচন হয়নি 4 দিনেও। সিসি ক্যামেরা নষ্ট থাকায় সশস্ত্র সেই 2 জনও শনাক্ত হয়নি। ঘটনার ধরন দেখে তারা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের সহযোগী বলে সন্দেহ পুলিশের। এদিকে একের পর এক এমন ঘটনায় আতঙ্ক বাড়ছে চট্টগ্রামে। তোর জীবন বৃত্তান্ত বড় ভাইয়ের কাছে আছে, ভাইয়া হই দিয়ে দেয় ভালো ভালো কথাবার্তার ভিতরে 50 লাখ রেডি করে দিবার লাই একবারে সেইভাবে স্বাধীনভাবে আবার তাই করলে, নইলে প্রত্যেক জায়গার ঘটনা তারা সুন্দর মতো বুঝাই দিতে হইয়ে 24 ঘন্টা সময় দিয়ে দা হালিয়ে রাতিয়ে তো হালিয়ে রাতে তুমি কল রিসিভ করতে না লাগবে, ঠিক আছে না? ফোনে 50 লাখ টাকা চাঁদা দাবির কয়েক ঘন্টার মধ্যেই চট্টগ্রাম নগরীর হামজারবাগে এই ভবন লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা, যার চিহ্ন এখনো স্পষ্ট ভবনটির মূল ফটকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে। ভবনের নিরাপত্তা কর্মী জানান 2 যুবক এসে প্রথমে বাড়ির মালিকের খোঁজ নেন, পরে ভবনের গেট বন্ধ করতে বলে। এরপরই ভবন লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তারা। আমরা বলছিলাম এখন সকল বই হলো ওয়াফার দেয় না, তো হয়তো না জানি জমিদার আমি না জানি ওদের এখানে ওই আন্তর্ভাগত ঘটনা হয়েছে। এখানে মানে গেটটা বাঁধি দিও, আগে গেট মানে ইঞ্জিত গেট আগে গেট বাঁধি, গেট বাঁধে আনি থাকছে আজ তারা ফট করে নিয়ে নিয়ে দুম দুম গুলি করে গিয়ে। ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ, তার 2 ছেলে প্রবাসী ব্যবসায়ী। তিনি জানান ছেলের কাছে 50 লাখ টাকার চাঁদা দাবির বিষয়টি প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, তবে বাড়িতে গুলির পর এখন আতঙ্কে পরিবারটি। 50 লাখ টাকা দিয়ে দাও, টাকা কিনতে তোমার এত টাকার মালিক, ওদের বিল্ডিং আছে, এমন সব ইলবি ফ্ল্যাট আছে, এইভাবে বলছে আমাদেরকে। তো আমরা তো লিগেল আছে, আমরা কি করছি না, আমরা এখানে আমরা কষ্ট করে বিদেশে ছিলাম। আমার 40 বছর আমি সৌদি আরব ছিলাম। আমার কষ্টের ফসল এগুলো বয়স দিছিল, এই বয়সে আমাকে ফোয়া করে এইরকম কথা এই শুনে কি বলে 50 লাখ টাকা দেওয়ার জন্য, মানে এইরকম আমাদের এখানে
তো ফলোয়ার বলছি বাদ দাও, এটা কে করেছে যাবে করে তোলে, এটাকে বন্ধ করে দাও। পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীরা সম্প্রতি চট্টগ্রামে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে। এবার হামজারবাগে একই ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। আমরা পাশাপাশি থাকি, ভবনে থাকি, প্লাস আমার মেডিসিনের দোকানটায় পাশাপাশি, অবশ্যই আতঙ্কিত আছে, আমরা ভয়ে আছি। এটা আইনশৃঙ্খলার অবনতি না, আইনশৃঙ্খলার অবনতি না হলে কেমন। আর যারা অপরাধী আজ পর্যন্ত কোনো অপরাধীর কি বিচার হচ্ছে? সবার মনের মধ্যে ভয় হচ্ছে, কখন আমাদের বাসায় এসে আমাদেরকে গুলি করে বসে। সবার মনের মধ্যে ভয় ভয় কাজ করতেছে। কালকে যেভাবে ওদেরকে গুলি করে গেছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। পুলিশের দাবি, হুমকি দেওয়ার ধরন ও কৌশল অনেকটাই মিলে যাচ্ছে বড় সাজ্জাদ গ্রুপের চাঁদাবাজির পদ্ধতির সঙ্গে। যদিও হামজারবাগের ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি, অন্ধকার থাকায় সিসি ফুটেজও নেই। সাজ্জাদ বা সাজ্জাদের গ্রুপের নামটা তো ঘুরে ফিরে আসতেছে। মোবাইলে ফোন করে চাঁদা দাবি নতুন কোনো কিছু না, এটা সারা দেশে এটা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের সিএমপিতে হয়েছে। যারা অপরাধী বা যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা চলছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে 10 কোটি টাকা চাঁদা দাবিতে চন্দনপুরায় শিল্পপতির বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা। জুলাই মাসে বাকুলিয়ায় ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানে তাণ্ডবেও উঠে আসে বড় সাজ্জাদ গ্রুপের নাম। ওই ঘটনায় গ্রেপ্তার হয় সাজ্জাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আরাকান আর্মির কয়েক সদস্যের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতে অনুসন্ধান শুরু করেছে নির্বাচন কমিশন। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর এর সাথে জড়িতদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভিনদেশীদের বাংলাদেশি এনআইডি পাওয়ার ঘটনা পার্বত্যাঞ্চলে নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। আর অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। রিয়াজ রায়হানের রিপোর্ট। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে এনআইডি সংগ্রহ করছেন সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা। গেল বুধবার যমুনা টেলিভিশনে এই সংক্রান্ত সংবাদ প্রচারের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তথ্য পাওয়ার দাবি কমিশন সচিবের। কিভাবে হলো, কেন হলো, কিভাবে হলো, কি কারা কারা জড়িত সবটাই দেখবো। এটা না দেখে ছাড়বো নাকি? এটা অবশ্যই দেখতে হবে। এটা তো হওয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অনুসন্ধানে আছি, কিছু তথ্য পেয়েছি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা খুবই উদ্বেগের। একই সঙ্গে আরাকান আর্মির অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনীর দায় পুরোপুরি এড়ানোর সুযোগ নেই বলে অভিমত অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলামের। ভেরি আমি বলবো যে এটা ক্রাইম হাই লেভেলের। কারণ এই এনআইডি দিয়ে সে পাসপোর্ট নিয়ে ফেলবে, এই এনআইডি দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব দাবি করবে, এই এনআইডি দিয়ে সে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফেলবে, এই এনআইডি দিয়ে সে অবারিতভাবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে ঘোরাঘুরি করবে। সেখানেও একটা জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়ে থাকবে, আশঙ্কা থাকবে। তাদেরকে নজরদারি শুধু বাড়ানোর মাধ্যমে তাদের কাছ থেকে জানতে হবে তারা কিভাবে এই এনআইডিগুলো সংগ্রহ করে, কারা এর পেছনে আছে, কারা ইন্ধন দিচ্ছে। এটা এমন না যে হুট করে একজন আরাকানের লোক এখানে আসছে একটা এনআইডি দেওয়ার জন্য। বান্দরবানের থানচি থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত অন্তত 5টি বিওপি রয়েছে বিজিবির। এর মধ্যে মদক ও রিমাক্রি এলাকায় একসময় আরাকান আর্মির অবাধ যাতায়াত ছিল বলে অভিযোগ আছে। বিজিবি কর্মকর্তারা বলছেন, তারা নজরদারি বাড়িয়েছেন। এই তথ্যটি আমার কাছে আপনার নতুন এসছে। এটা আমি ইনভেস্টিগেট করে দেখি যে বিষয়টা সঠিক কিনা। যদি সঠিক হয় এটা অবশ্যই এটা কনসার্নের বিষয় এবং এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্বত্যাঞ্চল হওয়ায় মিয়ানমার সীমান্তে প্রযুক্তিগত সক্ষমতা আরও বৃদ্ধির চেষ্টা চলছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা। পোরাস বর্ডার হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন নন স্টেট অ্যাক্টরগুলো এই পাশে চলে আসছে, ও পাশে চলে আসছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জামিনে মুক্ত হলেন কক্সবাজারের আলোচিত রমজান আলীর বদলে মৃত্যুদণ্ডের দায়ে কারাভোগ করা সোনা মিয়া। পরিচয় বিভ্রাটের তথ্য প্রমাণ সহ বিষয়টি আদালতকে অবহিত করার পর 4 শর্তে সোনা মিয়ার মুক্তির আদেশ দেন বিচারক। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্বজনরা। সকাল 11টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন সোনা মিয়া। এ যেন ফাঁসির মঞ্চ থেকে নতুন জীবন ফিরে পাওয়া। তাকে ফিরে পেয়ে আপ্লুত স্ত্রী, স্বজনরা। না স্যার, উনি আমার জন্য অনেক কিছুই করছে। উনি আমার বাবার মতোই কাজ করছে, যে আপনারাই আমার জন্য অনেক করছেন। যারা সহযোগিতা করছে তাদেরকে
আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া দোয়া ছাড়া দেওয়ার মতো কিছুই নেই। সরকারের বিভিন্ন দপ্তরের আমরা অনেক সহযোগিতা পেয়েছি। সোনা মিয়া জানান, কারাগারে যাওয়ার পর তাকে রাখা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ সেলে। তখন জানতে পারেন ইয়াবা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রমজান আলী কৌশলে তাকে ফাঁসিয়েছে। এইরকম যদি আর যে কারণ হয় সঠিক তদন্ত করে, যারা পুলিশের কর্মকর্তা আছে, যারা নিরপরাধ মানুষ যে কষ্ট না পায়। সোনা মিয়ার গল্প যেন আরেক আয়নাবাজি। শেষ পর্যন্ত তিনি মুক্তি পাওয়ায় খুশি স্থানীয়রাও। মানুষ করছে, উনি কারো দণ্ড লিখতেছিল না। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কষ্ট পাইছি, রোহিঙ্গাদের উপর সুষ্ঠু নজর দেওয়ার জন্য সরকারের প্রতি বিনোদনভাবে আবেদন করছি। এর আগে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোনা মিয়ার কাগজপত্র তথ্য প্রমাণ পর্যালোচনা করে নিশ্চিত হন আসামি রমজান আলীর বদলে সোনা মিয়া জেল খাটছেন। এরপর 4 শর্তে মুক্তির আদেশ দেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চট্টগ্রামে 69 বছরের পুরনো সরকারি আঞ্চলিক মুরগি খামার প্রতিদিন যেখানে চলে নীরব কর্মযোগ্য। জরাজীর্ণ অবকাঠামো ও জনবল সংকটের পরও বছরে প্রায় 9 লাখ ডিম, 4 লাখ মুরগির বাচ্চা উৎপাদন, কোটি টাকা রাজস্ব আয় হয়। বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রির খবরও বেশিরভাগ মানুষের অজানা। সারি সারি শেডে হাজার হাজার মুরগি, কোথাও ডিম সংগ্রহ, কোথাও চলছে পরিচর্যার কাজ। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততা চলে চট্টগ্রামের আঞ্চলিক মুরগি খামারে। এখান থেকে বছরে বিক্রি হয় প্রায় 4.5 লাখ মুরগির বাচ্চা। সরকারি 5টি খামারেও সরবরাহ করা হয় নিয়মিত। জেলার খামারি ও নতুন উদ্যোক্তারাও এখান থেকে বাচ্চা সংগ্রহ করেন। বড় পৌষে পালতে চায়, মনে করেন 1000 বাচ্চা বা 2000 বাচ্চা পালতে চায়, ওনাদের কিন্তু প্রথম দিনই মেরেক্স EI 53,000 টাকা ভ্যাকসিন লাগবে। কিন্তু এই যে এগুলো যে নিতেছে, মানে আমরা সব ভ্যাকসিন দিচ্ছি। একদিনের বাচ্চা 15 টাকা দরে সরকারি রেটে আমরা বিক্রি করি। যারা অ্যাপ্লিকেশন করে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চেষ্টা করি বেশি সংখ্যক মানুষকে কিভাবে দেওয়া যায়। বন্দনগরীর খুলশি এলাকায় সরকারি এই খামারের কথা বেশিরভাগ সাধারণ মানুষের অজানা, যেখানে 1 দিন বয়সী ও 1 মাস বয়সী 2 ধরনের বাচ্চা পাওয়া যায় বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ কম দামে। 100 টাকা দিয়ে আপনি চাইলে পারবেন না, কিন্তু এটা এই সাইজের করতে গেলে আপনার ফার্ম ভাড়া, সেট, মানুষের কারেন্ট বিল সবগুলো মিলে 140 টাকা পার পিস এমনি খরচ যাবে। এখান থেকে যে মুরগিগুলো নিয়ে এগুলো ভ্যাকসিন কমপ্লিট থাকে, এগুলো সুস্থ সবল থাকে। এখানে মুরগি নাকি সবার কাছে শুনলাম সবল, সুস্থ, ভালো পাওয়া যায়, রেট কম, বিভিন্ন ফ্যাসিলিটি, মুরগির জাত ভালো। এই জন্য এখান থেকে আসছি না আমাদের। এখানে মুরগিগুলো অনেক ভালো, মানে এগুলো সুস্থ থাকে। বাইরের মুরগি যদি 100 আনি, আপনার 70 পিস সুস্থ থাকে, বাকি 30 পিস মারা যায়। তো এগুলো তো কোনো লাভ হয় না আর কি আমার। বাচ্চা উৎপাদনের পর অবশিষ্ট কয়েক লাখ পিস ডিম বিক্রি করা হয়। এখানে দাম বাজার মূল্যের চেয়ে ডজন প্রতি অন্তত 50 টাকা কম। যারা জানেন তারা ভিড় করেন কেনার জন্য। 10 বছর এখান থেকে নিই, মুরগিও নিই, ডিমও নিই। বাইরে তো এখন ডিম 12 টাকা করে, এখানে 8 টাকা করে নিচ্ছি, 4 টাকা করে ডিফারেন্স। এখানে ডিমটা নিলে হয়তো সুবিধা কি, পুষ্টিগুণটা বেশি। একটা ডিম 8 টাকা, এতে আমরা খুশি। বারবার কিনতে গেলে অনেক দাম, সেই জন্য এখানে তো নিতে আমার। 1957 সালে প্রতিষ্ঠিত সরকারি খামারটির 12টি শেডের বেশিরভাগ অর্ধশত বছরের পুরনো। তারপরও গত অর্থ বছরে প্রথমবারের মতো 1 কোটি টাকা রাজস্ব আয়ের মুখ দেখেছে। আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলছেন কর্মকর্তারা। 60-এর দশকে নির্মিত শেডগুলো, এগুলো বর্তমানে আসলে এই যুগে এসে এগুলা মুরগি পালনের জন্য ততটুকু উপযোগী না। আমার খামারকে আধুনিকায়ন করতে হবে, তারপর আমার ইনকিউবেটর মেশিন নতুন দিতে হবে। প্রায় 34 বছরের পুরনো ইনকিউবেটর মেশিন, এগুলো যদি পূরণ করা হয় তাহলে আশা করছি যে আমাদের উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলা ভাষা শুদ্ধ বানান ও সঠিক ভাষা চর্চায় নতুন প্রজন্মের অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার বিভাগীয় বাছাই পর্ব। সহস্রাধিক শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিভাগের সেরা বাংলাবিদ, যারা অংশ নেবে ঢাকার মূল পর্বে। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বাছাই পর্ব। সাহিত্য, ব্যাকরণ, অনুধাবন, উচ্চারণ ও শুদ্ধ ভাষা ব্যবহারের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয় সেরা প্রতিযোগীদের। একই সঙ্গে সুন্দর হাতে লেখা প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। দেশের সেরা বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি সহ আকর্ষণীয় পুরস্কার। আগামী বছরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। সারা বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ
80 জন ছাত্রছাত্রী মূল পর্বে ঢাকায় গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।